আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এ। এখন আজকের টপিকটি হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 4 নম্বর অধ্যায় কোষ বিজ্ঞানের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আমরা কি এখানে এখানে আলোচনা করব মেইনলি নিউক্লিয়াস নিয়ে এবং সাইটোপ্লাজম নিয়ে। আমরা নেক্সট ভিডিওতে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে আলোচনা করব। এই টপিকগুলো তোমাদের কাছে নতুন বলে আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি, কম কম করে আগাচ্ছি, ঠিক আছে? ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা সাথেই আছো। তো এখন আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। নিউক্লিয়াস আমি আগেই বলেছি, এটা কি? এটা হচ্ছে একটা কোষের যে কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটা কি নিউক্লিয়াস। তো চলো কি কি লেখা আছে আমরা একটু পড়ে দেখি। বিভিন্ন কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে একটা ঘন অস্বচ্ছ অঙ্গাণু কি হলো কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কেমন বলতো? ঘন। কোথায়? প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থিত। কয়টা স্তর? 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘিরে একটা ঘন এবং অস্বচ্ছ অঙ্গাণু। এই নিউক্লিয়াস কি অস্বচ্ছ আর ঘন। এর স্তর কয়টা? 2টা। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিউক্লিয়াস কাকে বলে এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। এবার সকল জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস কিন্তু প্রত্যেকটা জীবের কোষে নিউক্লিয়াস থাকে না। যেসব জীবের যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা বেষ্টিত ও সুগঠিত থাকে, তাকে প্রকৃত কোষ বলে বা ইউক্যারিওটিক বলে, ইউক্যারিওটিক সেল বলে। এখন ইউক্যারিওটিক সেল মানে কি? যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদের প্রকৃত কোষ বলে বা ইউক্যারিওটিক সেল বলে। বোঝা গেছে? তার মানে কি আমাদের এক্সামে আসতে পারে প্রকৃত কোষ কাকে বলে। তো আমরা কিভাবে লিখবো? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং সুসংগঠিত থাকে, তাকে প্রকৃত কোষ বলে। এবার আমরা দেখব প্রকৃত কোষ কয় রকম। প্রকৃত কোষ 2 রকম: দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কোনগুলো? যেগুলো আমাদের দেহ গঠনে সহায়তা করে। আর জনন কোষ কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের ভ্রূণ সৃষ্টিতে হেল্প করে, সেগুলো কি? জনন কোষ। অপরদিকে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না, তাদের কি বলে? আদি কোষ। আচ্ছা, তোমরা চিন্তা করো যে আদিম যুগে কিভাবে পড়ালেখা করা হতো, মানে কিভাবে তথ্যগুলো সংরক্ষণ করা হতো? বিভিন্ন পাতায় লিখে, পাথরে লিখে সংরক্ষণ করা হতো না? কিন্তু এখন কি সেগুলো মেমোরিতে সংরক্ষণ করা যায়। তার মানে কি আপডেট কোনটা? আপডেট হচ্ছে বর্তমানে যেগুলো থাকে সেগুলো আপডেট, আর আগের কালের গুলো কি? সেগুলো আপডেট না। অর্থাৎ আমরা কিভাবে মনে রাখতে পারি আদি কোষ কাকে বলে? আদি কোষ হচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকে না, তাকে আদি কোষ বলে। আর যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত, তাদের কি বলে? প্রকৃত কোষ। যেমন ব্যাকটেরিয়া এক ধরনের আদি কোষ। ব্যাকটেরিয়ার কোষ কি? আদি কোষ। এবার আমরা যাব নিউক্লিয়াসের হিস্ট্রি একটু যাব। এখানে কি নিয়ে দেখা যাক কি কি আছে। নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন। কে? রবার্ট ব্রাউন। কত সালে বলো তো? 1851 সালে। কোথায়? অর্কিডের পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এখন অর্কিড কি? অর্কিড হচ্ছে এক ধরনের সপুষ্পক উদ্ভিদ, মানে কি যেগুলোর ফুল হয়, এগুলো কি বলে? অর্কিড। এই মানে সপুষ্পক উদ্ভিদ। অর্কিডেরও ফুল হয়, তোমরা চাইলে গুগলে একটু দেখতে পারো অর্কিড কি, অর্কিড দেখতে কেমন, অর্কিডের ফুলগুলো কেমন, কোথায় হয়। বুঝা গেছে? তো বিজ্ঞানী রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন? অর্কিডের পাতায় নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নিউক্লিয়াস নামকরণ করেন। এখন কোশ্চেন আসতে পারে, নিউক্লিয়াস আবিষ্কার করেন কি? রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের নামকরণ করেন কি? রবার্ট ব্রাউন। এটা আমাদের মনে রাখা লাগবে। তারপরে প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। কয়টা নিউক্লিয়াস থাকে? সাধারণত একটা। হয়তো বা অনেক ক্ষেত্রে বহু সংখ্যক নিউক্লিয়াস থাকতে পারে। যেমন কোথায় কোথায় শৈবাল এবং ছত্রাকের এক একটি কোষে বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস প্রধানত কোষের কেন্দ্রস্থলে থাকে। কোথায় থাকে? কোষের কেন্দ্রস্থলে থাকে এবং বিভিন্ন কোষভেদে নিউক্লিয়াস সাধারণত গোলাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, নলাকার হতে পারে। ঠিক আছে? নিউক্লিয়াস কেমন হতে পারে? শুধু যে গোল, এই যে সিটের মতো গোল, সেটা না, কিন্তু নিউক্লিয়াস নলাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। এখন আমরা দেখি এটা কি, এটা বলতো। এটা হচ্ছে একটা প্রাণী কোষ। প্রাণী কোষ কিভাবে বুঝলাম? এটা উদ্ভিদ কোষ না কেন? কারণ এখানে চতুর্ভুজের মতো নেই, 4টা প্রান্ত নেই। তারপর কি? প্রাণীকোষ বোঝার আর একটা কারণ, এটা গোলাকার এবং এইখানে এই যে একটা খাঁজের মতো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি এটা একটা প্রাণী কোষ। প্রাণী কোষের এই যে মাঝখানে কি আছে? একটা নিউক্লিয়াস আছে। বুঝা গেছে? আর ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম। বাইরে কি থাকে? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখা যাক এখানে কি লেখা। কোষের মধ্যে নিউক্লিয়াসের সুরক্ষিত অবস্থান। কোষের মধ্যে এই যে নিউক্লিয়াসের সুরক্ষিত অবস্থান, এটা বোঝাচ্ছে এই চিত্রটার মাধ্যমে। নিউক্লিয়াসের নিজস্ব পর্দা আছে যা তাকে সাইটোপ্লাজমের অন্যান্য অংশ থেকে পৃথক রাখে। এই দেখো, নিউক্লিয়াসের আলাদা একটা পর্দা আছে। এটা কি করে? সাইটোপ্লাজমের যে অংশ, এই যে সবকিছু কি সাইটোপ্লাজমের অংশ, এগুলো থেকে আলাদা রাখে। বুঝা গেছে? এবার আমরা আসি
নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। অর্থাৎ তোমাদের এক্সামে আসতে পারে কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? নিউক্লিয়াস। বোঝা গেছে? নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোসোম নামে একটি বিশেষ বস্তু অবস্থান করে, অনেকটা উপরে গল্পের প্রাণভোমরার মতো। আমরা এটা নিয়ে পরে আলোচনা করছি। যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কি করে? ক্রোমোসোমের কাজ কি বলতো? ক্রোমোসোম কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে। সেটার কাজ কি? জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন কি, মনে করো তোমার বাবার চুল সাদা, জন্মগতভাবে সাদা, অর্থাৎ তোমার চুলও কি হবে? সাদা হতে পারে। তোমার বাবার চুল কালো, মার চুল কালো, যার কারণে কি তোমার চুলও কালো। এটা হচ্ছে কি একটা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এমন হতে পারে তোমার আব্বু আম্মু দুইজনই রাগী, যার কারণে তুমিও রাগী হয়েছো। ঠিক আছে? এটা কি বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? কোনটা? ক্রোমোজোম। বুঝা গেছে? তোমরা চাইলে ইংলিশের টার্ম গুলো আছে, এই বানানগুলো দেখতে পারো। ঠিক আছে? পরবর্তী লাইফে হেল্প করবে, যখন তোমরা 9-10 উঠবে অথবা কলেজে উঠবে, সেক্ষেত্রে অনেক হেল্প করবে। তোমরা আগে থেকে দেখে রাখতে অনেক সুবিধা পাবা। এই ক্রোমোজোমে আসলে জীবের বংশগতি পদার্থ ডিএনএ। এখন দেখো, ডিএনএ মানে কি? ডিএনএ পূর্ণরূপ কি? ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা মনে রাখবা, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তোমাদের এক্সামে আসবে ডিএনএ এর পূর্ণরূপ কি। বুঝা গেছে? তোমরা বাংলায় লিখতে পারো, চাইলে ইংরেজিতেও লিখতে পারো। ইংরেজিতে লিখলে একটু বেশি ভালো দেখে। বুঝা গেছে? তার মানে কি, জীবের বংশগতি পদার্থ ডিএনএ ধারণ করে কোনটা? ক্রোমোজোম। কে ধারণ করে? ক্রোমোজোম ডিএনএ ধারণ করে। এখন ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ তথা ক্রোমোজোমে যদি কোনো ক্ষতি হয়, তবে তা জীবের জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনে। অর্থাৎ আমাদের কি, ক্রোমোজোমের ডিএনএ যদি ক্ষতি হয় কোনো রকম, তাহলে কি আমাদের জীবের জন্য এটা ক্ষতিকর বয়ে আনতে পারে। ঠিক আছে? তাই ডিএনএ কে সুরক্ষা দেবার জন্য নিউক্লিয়াসের ভেতর তার অবস্থান। তার মানে কি, কেন নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ এর অবস্থান? কারণ ডিএনএ কে সুরক্ষা দেবার জন্য নিউক্লিয়াসের ভেতরে তার অবস্থান। ডিএনএ এর গঠন ও কাজের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মাতা পিতার জন্মগত বৈশিষ্ট্যগুলো সন্তানের মাধ্যমে স্থানান্তরিত হয়। আমি আগেই বলেছি, কেন কেন তোমার চুল কালো? কারণ তোমার আব্বু এবং তোমার আম্মুর চুল কালো বলে তোমার চুলও কালো। কারণ কি, এই ডিএনএর মাধ্যমে পিতামাতার জন্মগত বৈশিষ্ট্য সন্তানের মাধ্যমে স্থানান্তরিত হয়। তোমরা এখান থেকে যে লাইনগুলো দাগাইছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখার চেষ্টা করবে। আমি কিছু কোশ্চেনও বলে দিছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে। এগুলো এক্সামের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। বুঝা গেছে? এখন আমরা আমাদের লাস্ট টপিক নিয়ে আলোচনা করবো এই ভিডিওর, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বানানটা দেখো, CY দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, নট এস। সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত। কোথায়? কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের বাকি অংশের নাম কি? সাইটোপ্লাজম। অর্থাৎ আমাদের একটা কোষ যদি এমন হয়, শুধুমাত্র নিউক্লিয়াস একটা পার্ট, আর বাকি যে সকল পার্ট আছে সেগুলোকে কি বলে? সাইটোপ্লাজম। বোঝা গেছে? এটি সাধারণত প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা? সাইটোপ্লাজম কি দিয়ে? প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজম কিন্তু কোনো ফাঁকা স্থান নাই। সাইটোপ্লাজম কিন্তু ফাঁকা স্থান নাই, এইসব জায়গায় ফাঁকা না কিন্তু। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এই সাইটোপ্লাজমে বেশ কয়েক রকমের অঙ্গাণু দেখা যায়। মানে এই যে ফাঁকা জায়গার মতো দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রকম অঙ্গাণু দেখা যায়। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, তারপর কি আন্তঃপ্লাজমীয় জালিকা, কোষ গহ্বর, লাইসোজোম ইত্যাদি। তার মানে কি, সাইটোপ্লাজমে কি কি থাকতে পারে? রাইবোজোম, এই যে এখানে আছে দেখো, সাইটোপ্লাজমে রাইবোজোম থাকতে পারে। তারপরে কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়া। এটা এটা কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখতে খানিকটা এরকম হয়, এরকম। দেখো, এই যে এরকম। বোঝা গেছে? এটা কি? মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড। এছাড়া উদ্ভিদ কোষে প্লাস্টিড এবং প্রাণী কোষে সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল থাকে। কোথায় প্লাস্টিড কোথায় থাকে বলো তো? উদ্ভিদ কোষে। কারণ কি, উদ্ভিদের পাতা সবুজ না, এই সবুজ কেন? প্লাস্টিডের কারণে। প্রাণী কোষে কি থাকে? সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল। এইগুলো, সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওল, এগুলো উদ্ভিদ কোষে থাকে। বোঝা গেছে? তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? প্লাস্টিড কই থাকে? উদ্ভিদ কোষে। সেন্ট্রোজোম কোথায় থাকে বা সেন্ট্রিওল কোথায় থাকে? এটা প্রাণী কোষে থাকে। এরপর আসি আমরা, সাইটোপ্লাজম কোষের এসব অঙ্গাণু ধারণ করে। এছাড়া কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। কেন হয়? কারণ সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা। আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। বুঝা গেছে? তো আমরা এই সকল বিষয় জানি। কোষের শক্তি উৎপাদন কোথায় হয়? নিউক্লিয়াসে না কিন্তু। নিউক্লিয়াস জাস্ট কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিন্তু শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ সবগুলো হয় কোথায়? সাইটোপ্লাজমে। যে যে কোনো জীবদেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে কি বলে? বিপাক বা মেটাবলিজম বলে। এখন তোমাদের এক্সাম আসতে বলে মেটাবলিজম কাকে বলে? সেটা হচ্ছে কি, যে কোনো জীবের দেহে সকল ধরনের রাসায়নিক বিক্রিয়াকে একত্রে কি বলে? বিপাক বা মেটাবলিজম বলে। মেটাবলিজম।
বিপাক প্রক্রিয়া সম্পাদনের জন্য কোষে নির্দিষ্ট মাত্রার অম্লতা বা ক্ষারীয় অবস্থা বজায় রাখতে হয়। ঠিক, অম্লতা বা ক্ষারীয়, অম্লের ইংরেজি কি বলতো? অ্যাসিড। আর ক্ষারের ইংরেজি কি? বেস। এগুলো বজায় রাখতে হয়। এই যে সাবান, আমরা গায়ে যে সাবান দিই, সাবানটা কি বলতো? অ্যাসিড না ক্ষার? এটা হচ্ছে এক ধরনের ক্ষার। আমরা যে লেবু খাই, লেবু কি? লেবুতে এক ধরনের অ্যাসিড থাকে, সেটা কি? সাইট্রিক অ্যাসিড থাকে, বুঝা গেছে? আর আমরা যে আমাদের পেটের ভিতরে যে এইচসিএল, যা খাবার হজমে সহায়তা করে, সেটা কি? সেটা এক ধরনের অ্যাসিড, সেটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি? পেটে থাকে আমাদের, বোঝা গেছে? এখন দেখি সাইটোপ্লাজম কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থা নিয়ন্ত্রণ করে। এখন বলতো কোনটা অম্লীয় বা ক্ষারীয় অবস্থা নিয়ন্ত্রণ করে? সাইটোপ্লাজম। এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসি, আগেই বলা হয়েছে সাইটোপ্লাজমে বেশ কিছু অঙ্গাণু অবস্থান করে, তবে এই শ্রেণীতে আমরা সেগুলো সবার পরিচয় বিস্তারিত জানবো না। কেবল দুটো অঙ্গাণু, মাইটোপ্লাজম এবং ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ সম্বন্ধে আলোচনা করা হবে। বাকি অঙ্গাণুগুলো নিয়ে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। আমরা আজকের লেকচারে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট লেকচারে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে, আমরা লেকচার শেষ করার আগে এখানে যে একটা চিত্র আছে, এই চিত্রটা একটু আমরা বোঝার চেষ্টা করি কি বলতে চাইছি এখানে। দেখো, আমরা অনেক সময় গাছের যে অনুভূতি আছে বা গাছ যে সংবেদনশীল, তা প্রমাণে লজ্জাবতী পাতার উদাহরণ হিসেবে ব্যবহার করি, তাই না? গাছের যে সংবেদনশীলতা আছে, সেটা কিভাবে ইউজ করি? বুঝতে পারি আমরা লজ্জাবতীর মাধ্যমে। এখন দেখো, এর কারণ কি জানো? এর পেছনে কোষ গহ্বর বিরাট ভূমিকা রয়েছে। কিসের ভূমিকা বলো তো? কোষ গহ্বরের খুব ভূমিকা রয়েছে। আচ্ছা দেখো তো, আমি একটা কথা উচ্চারণ করতেছি, তোমাদের বাংলা শিখাই। এই যে এই কথাটার উচ্চারণ কি জানো? গহ্বর না, কিন্তু এটার উচ্চারণ আছে গহ্বর। কি? গহ্বর। এই যে আমরা কি বলি এটাকে? একটু বাংলা শিখাই। আমরা এটা কি বলি অনেক সময়? আহ্বান করি, কিন্তু আহ্বান না, এটার উচ্চারণ কি? আও ভাব। বোঝা গেছে? তোমরা এই দুইটা উচ্চারণ আশা করি এই লেকচারের পর থেকে ঠিকঠাক ভাবে বুঝবা, মানে পড়তে পারবা। কি? আহ্বান এবং গহ্বর। তাহলে কি এর পিছনে মেইন ভূমিকা কার? কোষ গহ্বরের। লজ্জাবতী পাতার গোড়ায় অনেক কোষ থাকে। কি থাকে? লজ্জাবতী পাতার গোড়ায় অনেক কোষ থাকে। ওইসব কোষের কোষ গহ্বর পানি ভর্তি থাকে। কি থাকে? পানি ভর্তি থাকে। পানি ভর্তি হওয়ার কারণে লজ্জাবতী গাছের পাতা ডাঁটা সোজা হয়। কিসের কারণে? পানি ভর্তি হওয়ার কারণে। কিন্তু হঠাৎ পাতা শুলে কোষ কোষ থেকে পানি বেরিয়ে যায়, ফলে খোলা কোষগুলো চুপসে যায় এবং লজ্জাবতী পাতার ডাটা নিচের দিকে নুয়ে পড়ে। আস্তে আস্তে সব পাতার কোষে এই প্রভাব পড়ে এবং এভাবে সব পাতা নুয়ে যায়। তা কিভাবে নুয়ে যায়? বোঝা গেছে? কোষের গোড়ায় যে কোষ থাকে, অনেকগুলো কোষ থাকে, এই কোষের ভিতর পানি থাকে। এই পানি যখন বের হয়ে যায়, তখন কি হয়? এই পাতাগুলো নুয়ে পড়ে। এটা মনে করো তুমি তোমার বাসার যে কারোর কাছে কোশ্চেন করতে পারো, কেন বলো তো, যে আমার লজ্জাবতী গাছের পাতাকে শুলে কেন এটা আর কি নুয়ে পড়ে? তুমি তো জানো, যদি না পারে তুমি তাদেরকে বুঝিয়ে বলবা, ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমরা এনজয় করেছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আবারও শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।